শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 আগস্ট মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দি শহরের ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায়িক সামগ্রী রাখার প্রবণতা বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে হাইলাকান্দি পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে শহরের সকল ব্যবসায়ী ও দোকানদারকে জানানো হয়েছে যে দোকানের মালামাল, প্রদর্শনী সামগ্রী, সাইনবোর্ড, অস্থায়ী কাঠামো সহ কোনো সামগ্রী ফুটপাত, রাস্তা কিংবা পৌরসভার সরকারি জমিতে রাখা যাবে না। এর ফলে পথচারীদের চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি শহরে যানজট ও অপরিচ্ছন্ন পরিবেশেরও সৃষ্টি হচ্ছে। পৌরসভার নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের 3 দিনের মধ্যে অর্থাৎ 13 আগস্ট 2026-এর মধ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তাদের দখলে থাকা ফুটপাত, রাস্তা ও সরকারি জমি সম্পূর্ণরূপে দখলমুক্ত করতে হবে। পৌরসভার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, 13 আগস্টের মধ্যে পরিদর্শনকালে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দেশ অমান্য করতে দেখা গেলে আসাম পুর আইন 1953 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে অবৈধভাবে রাখা সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হবে। এই অভিযানের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট দখলদারকেই বহন করতে হবে। হাইলাকান্দি শহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত, দখলমুক্ত ও পথচারী বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সকল ব্যবসায়ী ও নাগরিকের সহযোগিতা কামনা করেছে পৌরসভা। পরবর্তী খবরটি হলো, নিলামবাজার থানার আবাসন সংস্কারের জন্য 5 লক্ষ টাকার অনুদান দিলেন নিলামবাজার জেলা পরিষদ সদস্য তথা নিলামবাজার থানার নাগরিক কমিটির চেয়ারম্যান অভিজিৎ রায়। নিলামবাজার থানায় ডিএসপি মানস প্রতিম চৌধুরীর উপস্থিতিতে কোয়ার্টার সংস্কার কাজের সূচনায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে ডিএসপি মানস প্রতিম চৌধুরী থানার কোয়ার্টার সংস্কারের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ায় জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায়ের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে নিলামবাজার থানার সৌন্দর্যায়ন ও পরিকাঠামোগত উন্নয়নে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর অভিজিৎ রায় বলেন, নিলামবাজার থানায় উন্নয়নের যথেষ্ট প্রয়োজন রয়েছে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ ও নাগরিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, সাধারণ নাগরিকদেরও পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা উচিত। অভিজিৎ রায় জানান, থানার কোয়ার্টার সংস্কারের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও তা যথেষ্ট নয়। আগামী দিনে নিলামবাজার থানার সার্বিক উন্নয়নে তিনি আরও উদ্যোগী হবেন বলেও এলাকাবাসীকে আশ্বস্ত করেন। পরবর্তী খবরটি হলো, পর্যাপ্ত শূন্যপদ নেই, 2 লক্ষ চাকরির লক্ষ্য পূরণে হিমশিম খাচ্ছে টাস্ক ফোর্স। রাজ্যের মুখ্য সচিবের সামনে এখন এক বড় চ্যালেঞ্জ। তার সভাপতিত্বে গঠিত টাস্ক ফোর্সকে আগামী 5 বছরের নিয়োগের জন্য 2 লাখ সরকারি পদ সৃষ্টি করতে হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের প্রথম কার্যকালে 1.64 লক্ষ সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই তিনি আরও 2 লক্ষ সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করেন। চলতি বছরের 19 মে মুখ্য সচিবের নেতৃত্বে 2 লাখ পদ সৃষ্টির জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কর্মী বিভাগের সূত্র অনুযায়ী রাজ্য সরকারের অধীন 57টি বিভাগে বর্তমানে খালি পদের সংখ্যা 88,131টি। অর্থাৎ মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্সকে আরও প্রায় 1.12 লক্ষ নতুন পদ সৃষ্টি করতে হবে। সরকারি বিভাগগুলির পরিধি বাড়িয়ে পুনর্গঠন করার কোনো পরিকল্পনাও রাজ্য সরকার গ্রহণ করেনি। ফলে নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে টাস্ক ফোর্সকে যে প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা নিশ্চিত। উল্লেখ্য, 57টি বিভাগের মধ্যে 9টি বিভাগ যথাক্রমে সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন, বড়োল্যান্ড কল্যাণ, অসম চুক্তি রূপায়ণ, উদ্ভাবন ও স্টার্ট আপ, সংসদীয় বিষয়, অ্যাক্ট ইস্ট পলিসি এবং বরাক উন্নয়ন বিভাগ সহ 13টি বিভাগে বর্তমানে একটিও খালি পদ নেই। কর্মী বিভাগের সূত্র অনুযায়ী বিভাগগুলির মধ্যে সর্বাধিক খালি পদ রয়েছে বিদ্যালয় শিক্ষা এবং স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগে। শিক্ষকের অভাবে বিদ্যালয়ে পঠন পাঠন ব্যাহত হওয়া সত্ত্বেও বিদ্যালয় শিক্ষা বিভাগে 35,122টি পদ খালি রয়েছে। স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগে খালি পদের সংখ্যা 10,787টি, শক্তি বিভাগে 7,681টি, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগে 3,684টি, স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা বিভাগে 4,034টি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে 4,844টি এবং পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন বিভাগে 3,016টি পদ খালি রয়েছে। এই বিভাগগুলির পাশাপাশি 1,000-এর বেশি পদ খালি রয়েছে কৃষি, সেচ, লোক নির্মাণ, জনস্বাস্থ্য, কারিগরি,
রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন এবং জল সম্পদ বিভাগে। রাজ্যের অন্যান্য বিভাগগুলিতেও অল্প সংখ্যক পদ খালি রয়েছে। সরকারের 5 বছরের কার্যকালে বর্তমানে থাকা খালি পদের পাশাপাশি অবসর, পদত্যাগ, মৃত্যু ইত্যাদি কারণে আরও কিছু সরকারি পদ খালি হবে। যদিও টাস্ক ফোর্সকে বিপুল সংখ্যক নতুন পদ সৃষ্টি করতে হবে, সেই সংক্রান্ত কোনো প্রতিবেদন এখনও রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়নি। অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগে বেশ কিছু পদ পর্যায়ক্রমে সৃষ্টি করা হবে। প্রতিটি ব্লকে পূর্ণাঙ্গ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের প্রস্তাব এবারের বাজেটে রয়েছে। এতে করে ওইসব চিকিৎসা কেন্দ্রে একজন চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট সহ অন্যান্য কর্মীর প্রয়োজন পড়বে। ফলে গোটা রাজ্যে বেশ কয়েক হাজার পদ সৃষ্টি হবে। পর্যায়ক্রমে আগামী 5 বছর ধরে এই পদগুলো সৃষ্টি হলে টাস্ক ফোর্সের পক্ষে কিছুটা হলেও টার্গেট পূরণ করা সম্ভব হতে পারে বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, বন্দে মাতরমের আগে তামিল সঙ্গীত, কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য করে বিধানসভায় প্রস্তাব পাশ বিজয় সরকারের। জাতীয় গান বন্দে মাতরম নিয়ে কেন্দ্রের নির্দেশিকার বিরুদ্ধে গিয়ে এবার সরাসরি মোদী সরকারের সঙ্গে সংঘাতে তামিলনাড়ু। সরকারি অনুষ্ঠান শুরু হবে তামিল থাই বাজতো দিয়ে, তারপর বাজবে বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত। এমনই সিদ্ধান্ত নিয়ে বিধানসভায় প্রস্তাব পাশ করল তামিলনাড়ুর স্থলপতি বিজয় সরকার। ফলে ভাষা ও সংস্কৃতির প্রশ্নে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিধানসভায় প্রস্তাবটি পেশ করেন মুখ্যমন্ত্রী তলাপতি বিজয়। তার স্পষ্ট বক্তব্য, তামিল ভাষা ও সংস্কৃতির মর্যাদার সঙ্গে কোনো আপোষ করা হবে না। সরকারি অনুষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তর এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার অনুষ্ঠানেও রাজ্য গান তামিল থাই বাজতোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি। প্রস্তাবের পক্ষে দাঁড়িয়েছে বিরোধীরাও। ডিএমকে এবং এআইএডিএমকে দুই দলই বিধানসভায় প্রস্তাবটিকে সমর্থন করেছে। স্পিকার জেসিডি প্রভাকর জানান, প্রস্তাবটি পাশ হয়ে গিয়েছে এবং তা কার্যকর করার জন্য আর কোনো অনুমতির প্রয়োজন নেই। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজয় বলেন, তামিল কেবল একটি ভাষা নয়, তামিলনাড়ুর মানুষের জীবন ও আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা পরিচয়। মাতৃভাষাকে মাতৃত্বের মতোই পবিত্র বলেও মন্তব্য করেন তিনি। তার বক্তব্য, তামিল শব্দ উচ্চারণের সঙ্গে গোটা রাজ্যের মানুষের মধ্যে যে আবেগ ও ঐক্য তৈরি হয়, তার মর্যাদা রক্ষা করা সরকারের দায়িত্ব। বিজয়ের কথায়, তামিল মানেই গর্ব, তামিল মানেই শক্তি। তাই সরকারি অনুষ্ঠানে তামিল থাই বাজতোকে প্রথম স্থান দেওয়াকে তিনি রাজ্যের অধিকার হিসেবে তুলে ধরেন। এই সিদ্ধান্তের জেরেই কেন্দ্র রাজ্য সংঘাতের নতুন অধ্যায় তৈরি হয়েছে। কারণ চলতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকায় সরকারি অনুষ্ঠানের গানের ক্রম নিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, অনুষ্ঠানের শুরুতে জাতীয় গান বন্দে মাতরম গাইতে হবে, এরপর জাতীয় সঙ্গীত, জনগণমন এবং তারপরে রাজ্যগান পরিবেশন করা হবে। রাজ্যগুলিকে ওই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার কথাও জানানো হয়েছিল। কিন্তু তামিলনাড়ু বিধানসভায় সোমবার পাশ হওয়া প্রস্তাবে সেই ক্রমই কার্যত বদলে দেওয়া হলো। পরবর্তী খবরটি হলো, নিউ হারাঙ্গাজাওয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ, বুধবারও বাতিল শিলচর গুয়াহাটি এক্সপ্রেস। নিউ হারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন 118.13 কিলোমিটার অংশে লাইন 1 ও 2 এর সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে, তবে আজও সাফল্য আসেনি। কিন্তু তারপরও প্রকৃতির সঙ্গে লড়াই করে কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এনএফরেল। এদিকে নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেলপথ পুনরুদ্ধারের কাজ চলায় লামডিং বদরপুর সেকশন এফের একাধিক ট্রেনের পরিষেবায় পরিবর্তন আনল উত্তর পূর্ব সীমান্ত রেল। এক প্রেস বার্তা এনএফরেল বেশ কয়েকটি ট্রেন বাতিল, সময় পরিবর্তন এবং পথে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী খবরটি হলো, পাশের আসনে বসিয়েও নিহারকে টুকলেন অমিয়, বর্তমান প্রাক্তন বিধায়কের বৈরিতায় সরগরম দলের রাজনীতি। একই রাজনৈতিক দল এবং একে নীতি আদর্শকে পাথেয় করে দুজনই রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়ালেও তারা একে অন্যের যে বিরাগভাজন, তা দলাই বিধানসভার এক অনুষ্ঠানে আবারও সবার নজর কাড়ল। এই দুজনের মধ্যে একজন বর্তমান বিধায়ক অমিয় কান্তি দাস, অপরজন প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস। দলাইয়ের বিএনএমপি স্কুলের মাঠে এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অমিয়র বক্তব্যের সূত্র ধরে রাজনৈতিক মহলে বর্তমান প্রাক্তন বিধায়কের বৈরিতা নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রাক্তন বিধায়ক যখন বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে কৃতিত্বের দাবি করছেন, তখন বর্তমান বিধায়ক বিগত দিনে বিধায়ককে খুঁজে পাওয়া যেত না বলে কটাক্ষ করেন। এখানেই থামেননি অমিয়, বলেন 8 থেকে 10 হাজারে নয়, 50,000 ভোটে জিতেছেন, তার দায়িত্ব অনেক বেশি।
বলতে গেলে একই মঞ্চে পাশের আসনে রেখেই প্রাক্তন বিধায়ককে বারংবার টুকেছেন অমিয়। উল্লেখ্য, এদিন সুশান্ত রঞ্জন দত্ত ও স্বপন কুমার বর্মন স্মৃতি মাতৃভূমি কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অমিয়কান্তির পাশাপাশি উপস্থিত ছিলেন নিহার রঞ্জনও। দুজনেই বিজেপির কার্যকর্তা, তবে রাজনৈতিক অঙ্কে দুজনের বৈরিতা আর লক্ষ্যায়িত কোনো বিষয় নয়। দোলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস এবং প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাসের মানসিক দূরত্ব যে বিশাল, তা বিগত দিনে ফুটে উঠেছে বারবার। ফুটবল উদ্বোধনী অনুষ্ঠানে ব্যতিক্রম হলো না, এদিনের মঞ্চে দুইজনকে বসানো হয় পাশাপাশি। পরবর্তী খবরটি হলো, মণিপুর হিংসা মামলার দ্রুত বিচারে দুটি বিশেষ আদালত গঠনের সুপ্রিম কোর্টের নির্দেশ। মণিপুরে 2023 সালের জাতিগত হিংসার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও জাতীয় তদন্তকারী সংস্থার তদন্ত করা মামলাগুলির দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক বিশেষ আদালত গঠনের কথা বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট। সোমবার মণিপুর ও আসাম সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ আদালতের নির্দেশ, প্রয়োজন হলে দুটি পৃথক বিশেষ আদালত গঠন করা হোক। একটি আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলাগুলি এবং অন্যটিতে জাতীয় তদন্তকারী সংস্থার মামলাগুলির শুনানি হবে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনা। মণিপুর হিংসা সংক্রান্ত তদন্তের অগ্রগতি খতিয়ে দেখার সময় বেঞ্চ জানতে চায়, বর্তমানে যে বিশেষ বিচারকরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও জাতীয় তদন্তকারী সংস্থার মামলা শুনছেন, তারা শুধু মণিপুর হিংসা সংক্রান্ত মামলাই দেখছেন নাকি অন্য মামলাও তাদের আওতায় রয়েছে। এই বিষয়টি খতিয়ে দেখেই মণিপুর হিংসার মামলাগুলির জন্য দুটি পৃথক বিশেষ আদালত গঠনের সম্ভাবনা বিবেচনা করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পরবর্তী শুনানির আগে এ বিষয়ে বিস্তারিত অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শুধু বিচার প্রক্রিয়া নয়, মামলাগুলির নথি নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যেসব মামলা ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে, সেগুলির মামলা নম্বর, বর্তমান অবস্থা এবং সংশ্লিষ্ট নথি একত্র করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আক্রান্ত মানুষ, তাদের পরিবার এবং আইনজীবীরা মামলার নথি ও তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।